Good morning, everyone. Thank you very much for joining the class. Good morning, sir. সবাই কেমন আছে? পড়াশোনা কেমন হচ্ছে? সবাই চুপচাপ কেন আজকে? কথা কি শুনতে পাচ্ছ সবাই? Assalamu alaikum, sir. Yes, sir, we can hear you. ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে তো মিডের খাতা দেওয়ার কথা, রাইট? তার জন্য কি সবাই চুপচাপ? No, sir. আচ্ছা, মাইটোসিস মিওসিসের নামের সাথে কি আমরা পরিচিত? Yes, sir. Sir, good morning. গুড মর্নিং। মাইটোসিস মিওসিস কি আসলে? Cell division processes, sir. Two different types of cell divisions. আচ্ছা, সেল ডিভিশন কেমন করে হয়? Sir, cell either divides by mitosis or meiosis. Mitosis is where the cells divide and produce daughter cells which are genetically identical to the parents. But whereas in meiosis they are genetically variant to the parents, then they have different. Meiosis have haploid number of chromosomes, whereas mitosis have diploid number of chromosomes in them. Then their cell divisions, like how many cell divisions happen in them, are also different. Like in mitosis, only one time cell division happens, whereas in meiosis, two times cell division happens. This all are there in my head right now, sir. মিওসিসের ক্ষেত্রে কি জেনেটিক্যাল ইনফরমেশন প্যারেন্টস এর মতো থাকে না নাকি? বুঝতে পারলাম না বিষয়টা। Sir, it's variant. তারা change হয় আর কি. কেমন চেঞ্জ change. করে? Sir, instead of inheriting all the 46 number of chromosomes, each cell will inherit only 23 number of chromosomes. So because of this, they become different than the parent cell. প্যারেন্টস সেলে কি 46 থাকে? Sir, from 46 they go to 23 now when cell divides from meiosis. আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা ডিটেল জানবো, ঠিক আছে, আস্তে আস্তে করে কি হয় আসলে। Okay, sir. Okay, so today we'll learn about the cell cycle. So cell cycle like is a process where cells divide, right?
যদি বাংলায় মানে সিম্পলিতে বলি তাহলে সেল সাইকেলের মাধ্যমে সেলগুলো ডিভাইড হয় এবং সেলগুলো গ্রো করে, রাইট? Yes, sir. sir. আচ্ছা, এখন সেলগুলো যদি ডিভাইড হতে থাকে বা ডুপ্লিকেশন হতে থাকে তাহলে কি সেল নাম্বার কি বাড়বে না কমবে? Barber, sir. It will increase. আচ্ছা, আর সেল ডিভিশন প্রসেসের মাধ্যমে জেনেটিক্যাল ইনফরমেশন গুলো কি ঠিক মতো প্রিজার্ভ থাকে নাকি পাল্টায় যায় আসলে? ধরো একটা নর্মাল সেল থেকে যখন একটা ডটার সেল হলো আর কি, হ্যাঁ, দুইটা ডটার সেল যখন হয় আর কি, ধরো মাইটোসিসের ক্ষেত্রে আর কি, একটা সেল থেকে দুইটা ডটার সেল হলো, তো তখন সেক্ষেত্রে কি জেনেটিক্যাল ইনফরমেশন ঠিক মতো প্রিজার্ভ থাকবে নাকি থাকবে না? থাকবে স্যার। Sir, Yes, it is sir. preserved. সরি? থাকবে স্যার। থাকবে। আচ্ছা, থাকবে। আচ্ছা, এখন সেল সাইকেল তো কি মানে একটা ধাপের মধ্যে হয়ে যায় নাকি কতগুলো ধাপ থাকে আসলে সেল সাইকেল হওয়ার জন্য? Sir, many ধাপ থাকে স্যার। steps are there. আচ্ছা, যদি আমরা মানে খুব সিম্পলি দেখি তাহলে দেখতে পাবো যে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, হয়তো ইন্টারফেস আর হচ্ছে সেল ডিভিশন, রাইট? মাইটোসিস। আচ্ছা, এখন ইন্টারফেসের যে ধাপগুলো আছে সেটা হলো G1, S, G2। এখন এই ইন্টারফেসে আসলে কাজটা কি মেইনলি কি হয় আসলে এখানে? Sir, Sir, cell সাইকেল ডিভাইড হওয়ার duplicate. আগের অবস্থাটা আচ্ছা, আগের অবস্থা মানে কি? জি স্যার। মানে হলো যে প্রিপারেশন ফেজ, রাইট? জি প্রিপারেটরি স্যার, ফেজ। প্রিপারেশন ফেজ। Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, তো এখানে সবকিছু আসলে চেক করা হবে যে সেল ডিভিশন বা মাইটোসিসে যাওয়ার জন্য সবকিছু আমার তৈরি হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, এখন মাইটোসিস হলে আমার ডিভিশন হবে, তো ডিভিশন হওয়ার পরে লাস্টে আমার এট দ্য এন্ডে যে সাইটোকাইনেসিস হবে, ক্লিয়ার হয়েছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন ইন্টারফেজের যে তিনটা ধাপ আছে, তিনটা ধাপে কি সেম কাজ হয় নাকি তিনটা ধাপে ভিন্ন ভিন্ন কাজ হয় আসলে? তিনটা ধাপ ডিফারেন্স স্যার, ভিন্ন ভিন্ন কাজ আচ্ছা হয়। আচ্ছা, ফার্স্ট যদি আমরা জি1 ফেজের কথা বলি তাহলে কি হয়? জি1 ফেজে কি হয় আসলে? স্যার গ্রোথ Sir, ফেজ মানে আর কি এখানে সেলগুলার organelles. গ্রোথ কি না হয় এটা ডিসিশন নেয় ফার্স্ট স্টেপ। হ্যাঁ, জায়েদ তুমি বলো। আচ্ছা, Sir, হ্যাঁ বলো like বলো। a primary growth phase is like basically where I think so like it is that organelles গুলো grow করা শুরু করে, like you know যেগুলো like duplicate organelles আর কি, so that like they can be ready for this one, for the new cell. আচ্ছা, আর তারপরে ফেজে কি হয়? কি একজন হাত তুলছে, বলতে পারো কথা? স্যার জি1 ফেসে হচ্ছে যেটা হয় ওই কোষ বিভাজন প্রক্রিয়াটা অংশগ্রহণ করবে কিনা কোষটা, যে সিদ্ধান্তটা নেওয়া হয়। আচ্ছা, গুড পয়েন্ট। হ্যাঁ, সিদ্ধান্ত নেয় অবশ্যই। আচ্ছা, তারপরে সিদ্ধান্ত নেওয়ার পরে কি হবে, কোন ফেজে যাবে? তারপরে এস এস ফেজ যেটা এস দশায়। আচ্ছা, এস ফেজে কি হয়? স্যার ডিএনএ এখানে প্রতিলিপন। অ্যাকচুয়ালি হ্যালো হ্যাঁ স্যার, বলো ডিএনএ তানভীর। প্রতিলিপন হয়। আচ্ছা, প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন, রাইট? স্যার এখানে জি স্যার ডিএনএ সিনথেসিসটা হয়। আচ্ছা, আর জি2 ফেজে কি হয়? Sir, স্যার I think so like G2 phase is that where
all the organelles will grow, like all the organelles will grow in the cell, like until like we know that yes, now we have like exactly the proper number of organelles, তো যেটার কারণে আমরা এখন we can move on to mitosis, তারপর এখন মাইটোসিস আমরা যাইতে পারবো, মানে ওই সিগন্যালটা দেয় আর কি আমাদের G2 আচ্ছা, তে। এইখানে আর এইখানে এই দুইটার জায়গার মধ্যে বলতো যে ডিএনএ এর কোনো চেঞ্জ হচ্ছে কিনা, এই ফেজ আর এই ফেজ যদি আমরা কম্পেয়ার করি। স্যার না, বিকজ এখানে একমাত্র ডিএনএ রেপ্লিকেশন একবার হইলো, G1 আর G2 এর মাঝখানে একবার ডিএনএ রেপ্লিকেশনটা হলো, তো ওখানে তো আমাদের এখানে তো ডিএনএ কোনো চেঞ্জ আসতেছে না এখন। আচ্ছা, তাহলে এই রেপ্লিকেটেড ডিএনএটা কোথায় গেল? স্যার এখনো এটা সেলের ভিতরেই আছে, লাইক মাইটোসিস স্টেজে যাওয়ার পরে তারপরে যে তারা আর কি সেপারেটেড হয়ে যাবে। আচ্ছা, সেলের ভিতরেই আছে আর কি। জি স্যার। আচ্ছা, তাহলে এই ফেজের যে সেলগুলো আছে তাদের ডিএনএ কি এই ফেজের ডিএনএ সমান থাকবে নাকি চেঞ্জ হয় আসলে? ধরো এখানে দুইটা ডিএনএ আছে, সে এখানে ধরো সিনথেসিস হলো, ধরো এখানে তিনটা হইলো আর কি, সে এখানে কয়টা হবে? এখানে তো মেবি ডবল হয় G2 তে, কোষ কার বিভাজন ডবল? এস মনে এর হয় ডবল? G2 র অংশ। হ্যাঁ হ্যাঁ, এখানে কি এস এ যদি তিনটা থাকে এখানে ছয়টা হবে এরকম? G2 তে তো হওয়ার, না স্যার হবে না, কারণ আচ্ছা, আমি বললাম যে এখানে ধরো দুইটা আছে, এখানে ধরো সিনথেসিস হয়ে তিনটা হলো আর কি, হ্যাঁ, আর এখানে ধরো কয়টা থাকবে সেটা বলো। আচ্ছা, সেল সাইকেল কিন্তু আমি পড়ানো শুরু করিনি এখনো, ক্লিয়ার হয়েছে? আমরা এখনো প্রিপারেটরি ফেজে আছি, ক্লিয়ার কথা? জি স্যার। পড়ানোর জন্য প্রিপারেশন নিচ্ছি, এখন বলো। স্যার যদি দুইটা সেল থাকে থাকে তাহলে দুইটা ডিএনএ থাকে থাকে তাহলে তো আমাদের সিনথেসিসের চারটা হবে না, বিকজ রেপ্লিকেশন আরো দুইটা এসে যাবে। সো তাহলে সেকেন্ডারি গ্রোথ ফেসে তো তাহলে টোটাল চারটাই না থাকবে স্যার। আচ্ছা, এখানে তাহলে চারটা থাকবে। জি স্যার। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম যে এখানে ডিএনএ যা থাকবে এখানে তার চেয়ে ডাবল হবে, রাইট? জি না স্যার। স্যার, ডাবল হবে নাকি হবে না? আমার মনে হয় হবে না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে সেটা বলো। স্যার এর নিচে দেখেন যে 4 নাম্বার যে অপশনটা দিচ্ছেন এম দিয়ে, ওখানে তো মাইটোসিস লেখা, তার মানে মেবি মাইটোসিস প্রক্রিয়াটা আলাদা। আর G2 তে ওইটা হচ্ছে উম, যা পড়ে আসছে এটা হচ্ছে প্রবেশ পথ বলা হয়, মানে ওই মাইটোসিস প্রক্রিয়ার অ্যাকচুয়ালি মাইটোসিস হয় না, কিন্তু মেবি আচ্ছা, সেটা বুঝতে পারলাম যে হওয়ার এটা প্রবেশ আগের পথ। আচ্ছা, সেটা বুঝতে পারলাম যে এটা প্রবেশ আগের পথ। পর্যায়টা। এখন এখানে যেটা তৈরি হয়ে গেল, যে এখানে তিনটা বা চারটা যেটাই হোক, সেটা কি হবে তখন? তখন টিকুইটা ফেলে দিবে নাকি কি করে আসলে? সঠিক জানি না। আচ্ছা, কারো কোনো আইডিয়া আছে? জেবা ফারিহা? না স্যার, বুঝতেছি না, কি বুঝতে পারতেছো না সেটা বলো। পুরো জিনিসটাই বুঝতেছি না। সেল সাইকেল পড়া হয়েছে না আগে? জি স্যার। তাহলে কি বুঝতে পারতেছো না সেটা বলো। এগুলো তো মনে আছে নাকি? জি1 ফেজ হয়, এস ফেজ হয়, জি2 হয়, এগুলো মনে আছে? জি স্যার আছে, বুঝাইতে পারবো না। আচ্ছা, কে পারবে বুঝাইতে একটু? আচ্ছা, যদি আমরা ছোটখাটো একটা সাইকেল দেখি সেল সাইকেলের, তাহলে আমরা দেখতে পাবো যে ইন্টারফেস থাকে আর মাইটোসিস থাকে। তো ইন্টারফেসটাকে যেটা বলছিলাম যে আমরা তিনটা ভাগে ভাগ করে দিতে পারে, জি1 ফেজ, এস ফেজ আর জি2 ফেজ, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এখন জি1 ফেজে কি থাকে আসলে মেইনলি?
জি1 ফেজে ধরো একটা সেল মাত্র এন্টার করবে আর কি, ঠিক আছে? এটা সেল সাইকেল আসলে যাবে কিনা, ক্লিয়ার হচ্ছে কথা? Okay, sir. আচ্ছা, ধরো একটা সেল, হ্যাঁ, এটা ধরো সাপোজ ডিভিশন হবে কি হবে না সেইটা এই সময় ডিসাইড করবে আর কি, ক্লিয়ার? এবং এই সময় ডিএনএ এর যে কপি নাম্বার সেটা সেমই থাকবে, এটা এখানে আসলে ডুপ্লিকেশন কিছুই হয় না, ক্লিয়ার হচ্ছে কথা? Yes, sir. আচ্ছা, এখন সিনথেসিস ফেজে কি হবে? সিনথেসিস ফেজে আসলে মেইন কাজ হলো যে সিনথেসিস করা, ক্লিয়ার হচ্ছে? Yes, এখন sir. সিনথেসিস যদি আমি করতে চাই, কিছু তো আমার ম্যাটেরিয়ালস লাগবে, রাইট? সিনথেসিস করার জন্য Yes, sir. ধরো তুমি একটা বিল্ডিং বানাবার চিন্তা করছো আর কি, হ্যাঁ। এখন ধরো তোমাকে ইট, বালি, সিমেন্ট, রড কিছুই দেওয়া হলো না, তাহলে কি বিল্ডিং তৈরি হবে? No, sir. আচ্ছা, স্যার তাহলে সিনথেসিস ফেজে যে ডিএনএ যে তৈরি করবে, ডিএনএ এর যে কপি নাম্বার বাড়াবে, হ্যাঁ, তাহলে ডিএনএ এর মধ্যে কি থাকে আসলে? আমরা কি পড়ে আসলাম, ডিএনএ এর মধ্যে কি থাকে? All the genetic information of the cell and আচ্ছা, also যদি the আমরা code একদম for. সিম্পলি বলি, এখানে মানে কি কি জিনিস থাকে আসলে, স্ট্রাকচারের কথা যদি বলি আমরা। Sir, সেলের নাকি ডিএনএ? ডিএনএ এর নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড থাকবে। আচ্ছা, নিউক্লিওটাইড। তাহলে তাহলে বুঝতে পারলাম যে যদি আমরা সিনথেসিস করতে চাই তাহলে নিউক্লিওটাইড বানানোর জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো থাকা লাগবে, রাইট? জি স্যার। আচ্ছা, তো এই জি1 ফেজে কি করে, জি1 ফেজে এই জিনিসপত্রগুলো আছে কিনা সেগুলো চেক করা হয়, ক্লিয়ার হয়েছে? না থাকলে সেগুলা কালেক্ট করা হয়, ক্লিয়ার কথা? ইয়েস স্যার। এবং কালেক্ট করা হয়ে গেলে দেন এটা সেলটা তখন এস ফেজে চলে যায় আর কি, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এস ফেজে চলে আসলো, চলে আসার পরে কি করবে? ডিএনএ কপি নাম্বার বাড়ানো শুরু করবে, ক্লিয়ার হচ্ছে? এখন ইয়েস স্যার। যেহেতু একটা সেল থেকে মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা সেল হয়, ঠিক আছে? তার মানে এখানে যতটুকু ডিএনএ আছে অতটুকু ডিএনএ আবার তৈরি করতে হবে, ক্লিয়ার হচ্ছে কথা? কারণ তাহলে তো নতুন সেলের জন্য আরেকটা ডিএনএ পাবে, রাইট? ইয়েস স্যার। সমপরিমাণ ডিএনএ তো মেনটেন করতে হয়, রাইট, মাইটোসিসের ক্ষেত্রে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে ধরো প্রিপারেশন শুরু হবে। এখন ধরো প্রিপারেশন যখন শুরু হচ্ছে, সাথে সাথেই কি ডুপ্লিকেশন হয়? মানে সাথে সাথেই কি ধরো এটা মাত্র প্রিপারেশন শুরু করলো, সাথে সাথেই কি ডিএনএ এর মানে কপি নাম্বার কি ডাবল হয়ে গেল, এরকম বিষয়টা? কথা বুঝতে পারছো? নো। জি স্যার। আচ্ছা, ধরো তুমি একটা বিল্ডিং বানাবা আর কি, হ্যাঁ। ধরো সাপোজ একটা বিল্ডিং থেকে ওরকম সেম মডেলেরই তুমি দুইটা বিল্ডিং বানাবা আর কি। আচ্ছা, তো তুমি যখন সেকেন্ড বিল্ডিংটা বানানো শুরু করলা, সেটা কি সাথে সাথেই তার আগেরটার মতো হয়ে যাবে? না স্যার। আচ্ছা, আস্তে আস্তে করে হবে, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিএনএ এর কপি নাম্বারটাও আস্তে আস্তে করে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে আমার এটার সমান হয়ে যাবে একসময়, ক্লিয়ার হয়েছে? ডাবল হবে কপি নাম্বার, ক্লিয়ার কথা? ইয়েস স্যার। আচ্ছা, জি এখন স্যার। যখন ডিএনএ আমি আমি যখন ওকে আমার ডিএনএ সিনথেসিস করা কমপ্লিট হয়ে গেল, যে আমার যতটুকু দরকার মানে ডাবল ডিএনএ ততটুকু ধরো হয়ে গেল আর কি, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইটা যখন আমি অ্যাসিওর করতে পারলাম যে ওকে আমার ডাবল ডিএনএ বানানো কমপ্লিট, দেন আমরা জি2 ফেজে চলে যাব, ক্লিয়ার হয়েছে কথা? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই ফেজে এসে কি দেখবে যে ওকে আমরা তো ডাবল ডিএনএ পেলাম, আরো কোনো কিছু আছে কিনা যেটা আমাদের এই ফেজে যাওয়ার জন্য দরকার, সেটা আমরা চেক করব। তারপর চেক করার পরে যখন দেখা যাবে ওকে আমার সবকিছু রেডি হয়েছে, তখন একটা সার্টিফিকেট দেওয়া হবে, ওকে ইউ ক্যান গো, ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, সার্টিফিকেট যখন দেওয়া হলো তখন মাইটোসিস প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখন মাইটোসিস প্রক্রিয়ার কিছু ধাপ মানে তো এক মানে সাথে সাথেই মাইটোসিসে জয়েন করলো আর সাথে সাথেই দুইটা সেল ডিভাইড হয়ে গেল এরকম না আর কি, ক্লিয়ার হয়েছে? মাইটোসিস প্রক্রিয়াটা কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যাবে আর কি।
সেগুলা কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মোটামুটি তো সামারিটা বোঝা গেছে, রাইট? Yes, sir. আচ্ছা, মাইটোসিসটা হওয়ার পরে স্যার দেন সাইটোপ্লাজমের একটা ডিভিশন হয়, সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। হ্যাঁ, বলো। স্যার G1 S G2 এগুলো সাব ফেজ না স্যার? G1 S G2 এরকম মানে সাবফেজ G1 বলতে? S এটা কি ইন্টারফেসের সাব ফেজ না? হ্যাঁ, ইন্টারফেজের সাবফেজ, হ্যাঁ। এই আচ্ছা টোটালটা মিলে ইন্টারফেজ, ক্লিয়ার হয়েছে? জি স্যার। তারপরে তো মাইটোসিসটা তো সেল ডিভিশনের মাঝে পড়ে যায়। হ্যাঁ, মাইটোসিসটা সেল ডিভিশনের মাঝে পড়ে। ওকে স্যার। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম আমরা, এই গ্রাফটা দেখে কিছু বোঝা যাচ্ছে? এই গ্রাফ তো আগে দেখা হয় না, হয়েছে কি এটা? না স্যার। No, sir. আচ্ছা, তাহলে এর আগ পর্যন্ত যা পড়াশোনা করছে মোটামুটি আইডিয়া ছিল, রাইট? Ji, sir. জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটা নতুন আইডিয়া আসবে আর কি। আচ্ছা, এখন ধরো একটা সেল কোন ফেজে আছে আর কি, হ্যাঁ? সে কি আসলে G1 এ আছে, নাকি এস ফেজে আছে, নাকি G2 তে আছে, সেটা বোঝার জন্য আমরা টেস্ট করতে পারি। ক্লিয়ার হয়েছে? Ji, sir. আচ্ছা, এখন টেস্টটা কেমন করে করতে পারি? টেস্টটা করতে পারি তাদের ডিএনএ কন্টেন্ট দেখে। ধরো আমরা সেলের ডিএনএ কন্টেন্ট মাপলাম, এখানে তো একটা সেলের ডিভিশন এখনো শুরু হয় নাই, ঠিক না? মানে ডিএনএ সিনথেসিস শুরু হয় নাই, তার মানে নর্মাল যতটুকু ডিএনএ থাকা দরকার অতটুকুই থাকবে, রাইট? Yes, sir. জি ফেজে একটা সেল মাত্র ডিভিশন এন্টার করলো, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখানে ডিএনএ কপি নাম্বার নর্মাল সেলে যা থাকে তাই থাকবে, মানে ডিপ্লয়েড ক্রোমোসোম কন্টেন্ট থাকবে। আচ্ছা, এস ফেজে কি করবে? এস ফেজে এসে আমার এই কপি নাম্বারটা বাড়া শুরু হবে, রাইট? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা যদি কোনোভাবে যদি ডিএনএ কন্টেন্টটা মাপতে পারি, তাহলে আমরা যদি দেখি যে ডিএনএ কন্টেন্ট মাপার পরে ওকে ডিএনএ কন্টেন্টটা বেশি হয়েছে একটু, তাহলে বুঝতে পারবো ওকে এই সেলগুলো এস ফেজে এন্টার করছে। আচ্ছা, যখন আমরা দেখলাম যে ওকে ডিএনএ কন্টেন্টটা এখান থেকে ডাবল হয়ে গেছে, ডাবল ডিপ্লয়েড হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো ওকে এটা G2 ফেজে চলে আসছে। আচ্ছা, এখন ডিএনএ কন্টেন্ট আমরা কেমন করে মাপতে পারি? সেলের ডিএনএ কন্টেন্ট, সেলের ডিএনএ কন্টেন্ট মাপার জন্য কিছু রিয়েজেন্ট আছে, যেমন ধরো প্রোপিডিয়াম আয়োডাইড। এটা ধরো ডিএনএ এর সাথে বাইন্ড করে, এবং এই প্রোপিডিয়াম আয়োডাইডটা এটা লাইট ইমিট করে, ক্লিয়ার হয়েছে? Ji, sir. আচ্ছা, এখন এটা কিন্তু বাইন্ড করে নিউক্লিক অ্যাসিডের সাথে, ধরো আর কি, হ্যাঁ? এখন নিউক্লিক অ্যাসিডের সাথে কি থাকে? আরএনএ থাকে না সাথে, আরো ডিএনএ এর সাথে। Yes, sir. নিউক্লিক অ্যাসিড বলতে কি ডিএনএ আরএনএ দুইটাই তো বুঝি, রাইট? হ্যাঁ, sir. আচ্ছা, তো টেস্ট করার সময় কি করা হয়? তখন একটা স্পেশাল এনজাইম ইউজ করা হয়, যেটাকে বলা হয় আরএনএস। আরএনএস এনজাইম কি করে? আরএনএস এনজাইমের কাজ হলো যে আরএনএ যতগুলো থাকবে সেগুলোকে ব্রেকডাউন করে ফেলবে, ঠিক আছে? Ji, sir. আচ্ছা, তো আরএনএ যদি ব্রেকডাউন হয়ে যায় তার মানে তখন ডিএনএ থাকবে, তো প্রোপিডিয়াম আয়োডাইড ডিএনএ এর সাথে বাইন্ড করবে। তো যদি প্রোপিডিয়াম আয়োডাইড বেশি বাইন্ড করে তার মানে কি ডিএনএ বেশি আছে, রাইট? হ্যাঁ, স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম মোটামুটি। স্যার এই অ্যাপোপ্টোটিক সেল এটা কি? আচ্ছা, অ্যাপোপ্টোসিস সম্বন্ধে কি আইডিয়া আছে কোনো, নাকি? না স্যার, কোনো আইডিয়া না, নেই। আচ্ছা, স্যার। অ্যাপোপ্টোসিস হলো প্রোগ্রাম সেল ডেথ, ঠিক আছে? এটা আমাদের পড়াশোনার মধ্যে এখন নাই আর কি, এটা একটু আরেকটু আপার লেভেলের নলেজ। তারপরে যেহেতু কোশ্চেন আসছে আমি বলি, আচ্ছা। সেটা হলো তোমার প্রোগ্রাম সেল ডেথ। প্রোগ্রাম সেল ডেথ বলতে প্রত্যেকটা সেলেরই কিন্তু লাইফ টাইম থাকে, রাইট?
Yes, sir. আচ্ছা, তো লাইফ টাইম শেষ হয়ে যাওয়ার পরে এই সেলগুলো কিন্তু মারা মারা যায়, ঠিক আছে স্যার? জি স্যার। আচ্ছা, তো একটা সেল ডেথ সেটা যদি প্রোগ্রামড হয় সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, ঠিক আছে? জি এখন জি স্যার, বুঝছি। এখন হচ্ছে এখান থেকে আমরা দেখে বুঝতে পারবো যে সেলটা আসলে কি প্রোগ্রাম সেল ডেথের মাধ্যমে মারা গেছে, নাকি ধরো বাইরে থেকে স্ট্রেস দেওয়ার কারণে সেলটা মারা গেল আর কি, ঠিক আছে স্যার? বুঝতে পারছি স্যার, জি। অর্ণব বলো। স্যার এটা মেবি আমাদের ছিল স্যার, অ্যাপোপ্টোসিস আর নেক্রেসিস দুটোই তো আচ্ছা, বোধহয় সেল তাহলে তো ডেথ ভালো। প্রক্রিয়া। দুইটাই সেল ডেথের প্রসেস। অ্যাপোপ্টোসিসটা হলো স্বেচ্ছায়, ঠিক আছে? স্যার ধরো আমরা খালি স্বেচ্ছায় তুমি, অ্যাপোপ্টোসিস পড়ছি, আর বুঝতে পারিনি। নেক্রেসিসটা জানি কি? নেক্রোসিসের নামও শুনি নাই। না, ছিল ছিল। আচ্ছা, স্যার নেক্রোসিসটা হলো টক্সিকের কারণে মারা যাওয়াটা না স্যার? বুঝতে নেক্রোসিস পারিনি কথা। টক্সিকের, হ্যাঁ হ্যাঁ, টক্সিকের টক্সিকের কারণে জন্য মারা মারা যাওয়া। যাওয়া সেল। আচ্ছা, এটা যে কোনো কারণে হতে পারে যেটা সেলের ইচ্ছায় না, ঠিক আছে? ওকে স্যার। ধরো তুমি তোমার ইচ্ছায় এখন ক্লাস করতেছো আর কি, হ্যাঁ, এটা হতে পারে। যদি এটা হয় তাহলে হলো অ্যাপোপ্টোসিস, ঠিক আছে? আর যদি এমন হয় যে প্যারেন্টসরা জোর করে আমাকে অনলাইনে ক্লাস করতেই হবে, জোর করে করাচ্ছে, তখন হলো নেক্রোসিস, ক্লিয়ার হচ্ছে কথা? বুঝতে পারছো জি স্যার। বিষয়টা? জি স্যার। দুইটা সেলই কিন্তু মারা যাবে, অ্যাপোপ্টোসিস হোক বা নেক্রোসিস হোক। বাট অ্যাপোপ্টোসিসটা হলো সেলের ইচ্ছায়, সে নিজে একটা প্রোগ্রাম করবে, ওকে আমাকে এখন মারা যাওয়া লাগবে আর কি। আর নেক্রোসিসটা হলো সেলের ইচ্ছা নাই মারা যাওয়ার, কিন্তু ওকে জোর করে মেরে ফেললাম আর কি। ধরো মানুষের যখন বার্ন হয় আর কি, হ্যাঁ, ধরো আগুনে পুড়ে গেছে আর কি, তখন কি সেলগুলো আসলে মারা যেতে চায়? না স্যার। ওটা না কিন্তু স্যার। অ্যাক্সিডেন্টের কারণে সেলগুলোকে পুড়ে ফেলা হয়, রাইট? আচ্ছা, তো সেলগুলো যে মারা যাচ্ছে ওটা কিন্তু সেলের ইচ্ছায় না, ক্লিয়ার হচ্ছে কথা? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এখানে? স্যার এখানে দিস ইভেন্টস থিং, স্যার এখানে G1 এর ইভেন্টসটা তো লাইক ওয়াই ইজ ইট মোর দেন আর S আর G2 তে ইভেন্টস রেট এত নিচে কেন স্যার? লাইক হোয়াট ইজ ইট আচ্ছা, অ্যাকচুয়ালি? এইটা ধরো, আচ্ছা এখানে ধরো সেলের, ধরো যে সেলগুলো নিছে সেগুলো এমন পেজে আছে আর কি, কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি এখানে মোড দেখতে পাও মানেই যে এখানে মোড, বিষয়টা এরকম না। এখানে তোমার ডেটা অ্যানালাইসিস করতে হবে, ক্লিয়ার আছে? জি স্যার। এখানে একটা মেশিন একটা রিড দিবে যে এখানে ওকে এখানে কত পার্সেন্ট সেল আছে। হতে পারে সে এখানে 20% সেল আছে, এখানে সে ধরো এতটুকুর মধ্যে দেখা যেতে পারে হয়তো 30% সেল আছে, এতটুকুর মধ্যে দেখা যাবে যে হয়তো 50% সেল আছে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। এটার কিন্তু ওয়েটটা অনেক বেশি, রাইট? ওয়েটটা বেশি হওয়ার মানে কি এখানে কিন্তু সেল অনেক বেশি আছে, ক্লিয়ার আছে? জি স্যার। আচ্ছা, এটা পড়াতে যে ছোট কিছু একটা আইডিয়া দিয়ে রাখি, ক্যান্সার যখন হয় মানুষের তখন কিন্তু এই সেল ডিভিশনটা বেড়ে যায়, ক্লিয়ার আছে? কন্টিনিউয়াস সেল ডিভিশন হয় না ক্যান্সার হলে? জি স্যার। জি স্যার, আরো আচ্ছা, তো র্যাপিড হয় আর কি। আচ্ছা, র্যাপিড হয় তো ক্যান্সারটাকে প্রিভেন্ট করার জন্য বা ক্যান্সারটাকে কিন্তু থামায় দেওয়ার জন্য অ্যান্টি ক্যান্সার ড্রাগ দেওয়া হয়, রাইট? জি স্যার। আচ্ছা, সেই অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলোর কাজ থাকে মানে মোস্ট অফ দ্য কেসে যে এই সেল সাইকেলটা কন্ট্রোল করে ফেলবে, ক্লিয়ার আছে? সেল সেলগুলোকে এই মাইটোসিস ফেজে আর যেতে দিবে না, এরপরে তো মাইটোসিস, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো দেওয়ার পরে কি হয় দেখা যায় যে ধরো সেলগুলো আইদার ধরো জি1 ফেজে অ্যারেস্ট হয়ে আছে। অ্যারেস্ট হওয়া মানে হলো যে জি1 ফেজে আটকে আছে আর কি, ক্লিয়ার আছে? জি স্যার, বুঝতে ধরো পারছি। এখানে অনেকগুলো জি1 সেল চলে আসছে আর কি, আর এখানে সেল তেমন নাই আর কি। আচ্ছা, কিছু ড্রাগ আছে জি1 ফেজটাকে ব্লক করতে পারে না, তারা এস ফেজটাকে ব্লক করে। তখন দেখা যাবে যে এখানে সেল একটু কম আছে, বাট এখানে এসে সবাই আটকে আছে আর কি, ঠিক আছে? জ্যাম হয়ে গেছে আর কি। আচ্ছা, কিছু ড্রাগ বুঝতে আছে এটা কেউ টার্গেট করতে পারে না, তারা টার্গেট করে জি2 কে। তখন দেখা যাবে যে এখানে একটু হয়েছে, এখানে একটু হয়েছে, বাট এখানে এসে ধরো সব এরকম আটকে আছে, মাইটোসিসে আর যাইতে পারতেছে না, ক্লিয়ার কথা? জি স্যার।
আচ্ছা, এখন সেল সাইকেলের তাহলে জি1 ফেজ, এস ফেজ, জি2 ফেজ আইডিয়া তো হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, এখন এম ফেজে কি হবে? এম ফেজে আমার যে ডিএনএ এর কপি নাম্বার যে ডাবল হলো, সেই ডাবল কপি নাম্বারটা সেপারেট হবে, ক্লিয়ার হয়েছে? দুইটা ভাগে Yes, sir. ভাগ হবে, দুইটা সিস্টার সেলের জন্য বা ডটার সেলের জন্য, সরি দুইটা ডটার সেলের জন্য, যাতে সমান পরিমাণে জেনেটিক ইনফরমেশন যায়, সেটা যাবে এম ফেজের মাধ্যমে, ক্লিয়ার হচ্ছে কথা? Yes, sir. আচ্ছা, এখন আমরা যদি সেল ডিভিশনের মেইন প্রসেস বলি তাহলে মাইটোসিস বা মিওসিস। এখন মাইটোসিস কোথায় হয়? স্যার আমাদের সোমাটিক সেলস গুলোতে, বডি সেলস আচ্ছা, গুলোতে। সোমাটিক সেল বা বডি সেলে মাইটোসিস হয়। আর মিওসিস কোথায় হয়? আমাদের গ্যামেটসে, সেক্স সেলসে। আচ্ছা, গ্যামেট সেল বা সেক্স সেলের ক্ষেত্রে মিওসিস হয়। আচ্ছা, তাহলে এতটুকু প্রিলিমিনারি আইডিয়া আমাদের আছে। এখন আমরা নেক্সটে যাই, আসলে মাইটোসিসে কি হয় আর কি। ফার্স্ট অফ অল মাইটোসিস নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। আচ্ছা, মাইটোসিসের ক্ষেত্রে আমরা জানি যে একটা সেল থেকে দুইটা সেল হবে, রাইট? জি স্যার। আচ্ছা, তো যখন একটা সেলের যখন জেনেটিক ইনফরমেশন গুলো ধরো দুই ভাগ হয়ে গেল, ঠিক আছে, তারপরে সাইটোকাইনেসিস হবে। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের ডিভিশন, ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আচ্ছা, তো যতটুকু জেনেটিক ইনফরমেশন আমার, তো দুজনের জন্য তো মানে আলাদা করা হইলো আর কি। আলাদা করা হয়ে যাওয়ার পরে তারপরে এই জেনেটিক ইনফরমেশন গুলোর সাথে সাইটোপ্লাজমটাও হচ্ছে ডিভাইডেশন হবে দুইটা ভাগে আর কি, ক্লিয়ার হচ্ছে? সাইটোপ্লাজম, তারপর যে সেলের কম্পোনেন্ট গুলো আছে লাইক মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেগুলো সবকিছু দুইটা ভাগে ভাগ হয়ে যাবে আর কি, সবাইকে সমান করে ভাগ করে দিবে, ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আচ্ছা, তো দুজনকে সমান ভাগে ভাগ করে দেওয়ার পরে তারপরে সেলের ডিভিশনটা কমপ্লিট হয়ে যাবে আর কি। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখানে ধরো একটা সামারি টেবিল দেখালাম যে আসলে কি হতে পারে আর কি, আমরা যে নেক্সট পড়াশোনা করব কি আসতেছে আর কি আমাদের। আচ্ছা, ইন্টারফেস পর্যায়ে তো আমরা পড়াশোনা করে ফেলছি, রাইট? ইন্টারফেস এটা তো কমপ্লিট নাকি? ইয়েস স্যার। আচ্ছা, প্রোফেজে এসে কি হতে পারে? প্রোফেজে এসে ক্রোমোজোম গুলা কয়েল আপ হবে। এখানে আমরা দেখতে পারবো যে ক্রোমোজোম গুলা কয়েল আপ হচ্ছে। আচ্ছা, মেটাফেজ পর্যায়ে কি হতে পারে? মেটাফেজ পর্যায়ে এগুলা ধরো লাইনে দাঁড়া যাবে। আমরা দেখতে পাবো যে স্পিন্ডল ফাইবার থাকবে, সেখানে এটা লাইনে দাঁড়াবে, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাবো যে দুইটা ডিফারেন্ট পোল থাকবে, দুইটা পোলের দিকে এই ক্রোমোজোম গুলো যাবে আর কি, ক্লিয়ার কথা? জি স্যার। আচ্ছা, তো অ্যানাফেজ পর্যায়ে কি হবে? এগুলো ধরো ক্রোমোজোমের মানে একদম পোলের কাছাকাছি চলে আসার পরে আহ দেন হচ্ছে এদের হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, রাইট? কাছাকাছি ইয়েস চলে স্যার। আসবে এবং এরা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে আর কি। টেলোফেজে কি হবে? ক্রোমোজোম গুলো আবার আনকয়েল হবে আর কি, আনকয়েল হয়ে ক্রোমাটিন নিয়ে যাবে আর কি। ক্রোমাটিন ক্রোমোজোম তো আমরা শিখে আসছি, রাইট, লাস্ট ক্লাসে? ইয়েস স্যার। আচ্ছা, সাইটোকাইনেসিসে কি হবে? সাইটোকাইনেসিসে এসে আমাদের সাইটোপ্লাজমের ডিভিশন হয়ে যাবে, সাথে তো আমাদের ক্রোমাটিনেরও ডিভিশন হয়ে গেল, রাইট? ক্লিয়ার হচ্ছে জি কথা? স্যার। আচ্ছা, এখন আমরা এই টপিকটা একটু আর্লিয়ার শেষ করব কারণ আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, রাইট? সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস, রাইট? অ্যাসাইনমেন্ট টপিক। জি স্যার। হোয়াট অ্যাসাইনমেন্ট? হট অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 3। অ্যাসাইনমেন্ট স্যার 3। অ্যাসাইনমেন্ট, ও ওকে ওকে।
আচ্ছা, এখন সাইটোকাইনেসিস তো বুঝতে পারছি মোটামুটি, নাকি? যে সাইটোকাইনেসিস মানে হলো যে ডিভিশন অফ সাইটোপ্লাজম, রাইট? জি স্যার। আচ্ছা, ক্যারিওকাইনেসিস কি তাহলে? নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের ডিভিশন। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসের ডিভিশনটা কোন ফেজে হবে? মাইটোসিসের সময় স্যার। আচ্ছা, মাইটোসিসের সময় হবে। আচ্ছা, এই নিউক্লিয়াসের ডিভিশন হওয়ার জন্য আমাদের সাইটোকাইনেসিসটা হওয়ার কোনো দরকার নাই, ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, যদি সাইটোকাইনেসিস কখন হবে? সাইটোকাইনেসিস হবে এই ক্যারিওকাইনেসিসটা হয়ে যাওয়ার পরে, ক্লিয়ার হয়েছে কথা? ইয়েস স্যার। আচ্ছা, ক্যারিওকাইনেসিস তাহলে মেইনলি কি হবে? মেইনলি হয়েছে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের ডিভিশন হবে এবং দুইটা সেলই যাতে সমপরিমাণে নিউক্লিয় পায় আর কি, ক্লিয়ার হয়েছে? যে জেনেটিক ম্যাটার এগুলো আছে সেগুলো পায় আর কি, ক্লিয়ার কথা? জি স্যার। আচ্ছা, তো নিউক্লিয়াসের ডিভিশন হয়ে যাওয়ার পরে দেন সাইটোপ্লাজমের ডিভিশন হবে মাইটোসিসের একদম লাস্টে এসে, ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো সাইটোকাইনেসিস হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে অবশ্যই ক্যারিওকাইনেসিস হয়ে আসতে হবে, ক্লিয়ার কথা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবং এটা হলো ফাইনাল স্টেপ। মাইটোসিস প্রক্রিয়া এটা হলো ফাইনাল স্টেপ। এই স্টেপটা হওয়ার পরে দুইটা সেল, নতুন দুইটা ডটার সেল তৈরি হবে আর কি, ক্লিয়ার হয়েছে? একটা সেল থেকে দুইটা ডটার সেল তৈরি হবে, ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এর মধ্যে তো কিছু পার্থক্য থাকে, রাইট? দেখতে মানে মোটামুটি তো পার্থক্য আমরা দেখলাম আর কি। তো কি কি ধরনের পার্থক্য হতে পারে? Sir, karyokinesis is basically where the division of nucleus happens. Cytokinesis is where the division of cytoplasm happens. Then karyokinesis is not dependent on cytokinesis. Cytokinesis is dependent on karyokinesis. Then স্যার আরেকটা যদি ডিফারেন্স বলতে চাই, ক্যারিওকাইনেসিসে একমাত্র নিউক্লিয়াসের স্যার ডিভিশনটা খালি হয় দুইটা ডটার সেলে, বাট সাইটোকাইনেসিসে স্যার সবগুলো অর্গানেলস এর ডিভিশন হয়। আচ্ছা, সাইটোপ্লাজম, অর্গানেল সবকিছু ডিভিশন হবে, ক্লিয়ার হয়েছে কথা? জি স্যার। আচ্ছা, এখন এতটুকু লেকচার বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমি একজন একজন ডাকবো, একজন একজন এসে কথা বলবে, ক্লিয়ার হয়েছে? ফার্স্ট অফ অল, রাধিয়া, বলো তো এখানে কি হয় সেল সাইকেলে? স্যার আমি এক্সপ্লেইন না করলে হয় না, ভেরি ব্যাড এট এক্সপ্লেইনিং। তুমি যত ব্যাডই হও সেটাই এক্সপ্লেন করো। তুমি তুমি যতটুকু বুঝতে পারছো সেটা এক্সপ্লেন করো। স্যার বুঝছি তো, এটা পুরোটা বোঝাতে অসুবিধা নাই। আচ্ছা, হ্যাঁ বলো তাহলে। ওয়েল মাইটোসিসের 4টা পার্ট আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ, যেখানে সেলগুলো ডিভাইড হয়ে দুইটা ফার্স্টে হয়ে কি যায়। মাইটোসিস শুরু হতে হবে এখানে, নাকি না, তার আগে কিছু হবে? ফার্স্টে তো দিয়ে শুরু হয়, জীবন দিয়ে শুরু হয়। এগুলো কার আন্ডারে আছে? জি স্যার। G1, S, G2 কার আন্ডারে আছে?
ধুত এখন মনে পড়তেছে না। ইন্টারফেসের আন্ডারে আছে, রাইট? হ্যাঁ, ইন্টারফেসের আন্ডারে। আচ্ছা, এখন বলো G1 এ কি হয় বলো। G1 এ ডিএনএ ডুপ্লিকেশন হয়। ডটার সেলসের ইন্টারফেস ডিএনএ ডুপ্লিকেশন দিয়ে স্টার্ট হয়, তারপর DNA ডুপ্লিকেশন এখানে স্টার্ট হবে? হ্যাঁ G1 এ স্টার্ট হবে। আচ্ছা, তারপরে বলো এখানে কি হবে তাহলে বলো। এস ফেজে এসে ডিএনএ ডুপ্লিকেশন তো আগেই হয়ে যায়, তখন ক্রোমোসোমস ডুপ্লিকেট হয়। দেন G2 তে এসে দেখা যায় ডিভিশনটুকু ম্যাচিওর হয়ে গেছে, and then cells prepare to separate from each other. আচ্ছা, আর এখানে কি হবে বলো। কমপ্লিট সেপারেশনের পরে তারপর তারপর ওই যে টেলোমেরেজ এন্ড অল, মানে এখন তো এক্সপ্লেইন করতে পারতেছি না। আচ্ছা, এক্সপ্লেন করতে পারতেছ না। আচ্ছা, কে পারবে এক্সপ্লেন আমি করতে এখন? লিখে দিতে পারবো। আচ্ছা, লিখে দেওয়া যাবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, রাধিয়া যে কথাগুলো বলছে কয়টা মানে সত্য বলছে আর কয়টা ভুল বলছে বলো। স্যার G1 টা একটু ভুল বলছে, কারণ এখানে শুধু স্যার গ্রোথ হবে সেলগুলার, এখানে কোনো আচ্ছা। সিনথেসিস হবে না, সিনথেসিসটা এস ফেজে হবে। আচ্ছা, আর এখানে কোনো কিছু ভুল বলছে? G2 তো ভালো করে বলে নাই অ্যাকচুয়ালি স্যার। আচ্ছা, বলাই নাই। আচ্ছা, আর এখানে? আচ্ছা, দেখি নেক্সট লিস্টে কে আছে টপে। আয়শা তাসনিম আলী। আয়শা, কি শুনতে পাচ্ছ কথা? জি স্যার। আচ্ছা, বলো তো এখানে স্টেপ গুলা কি কি হয় এবং কোন স্টেপে কি হয় বলো একটু। স্যার আমি বলতে পারবো না। কেন? বলার ট্রাই করো। আমি বলতে পারবো না। না, বলতে না পারার কারণ কি সেটা বলো। মানে পড়া বুঝতে পারি নাই নাকি বুঝতে পারছি কিন্তু বলতে না স্যার পারতেছি না, বুঝতে কোনটা? পারছি, বলতে পারতেছি না। আচ্ছা, বুঝতে পারছো বলতে পারতেছো না। আচ্ছা, ফাইকা রুচি, ইয়েস স্যার। তুমি একটু এক্সপ্লেন করো তো কি হয় এখানে ইন্টারফেসে। স্যার ইন্টারফেসে ফার্স্টে G1 এ হচ্ছে সবকিছু প্রিপেয়ার হয়, মানে সেল গ্রোথস গুলা চেক করে, তারপর এসে ডিএনএ এস ফেজে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, আর ফাইনালি G2 তে ওগুলা ফাইনাল চেক হওয়ার পরে যেতে মাইটোসিস ফেজে যায়। আচ্ছা, মাইটোসিস ফেজে কয়টা ধাপ থাকবে? মেইনলি তো 5টা থাকে, এখানে যদিও 4টা দেওয়া। আচ্ছা, 5টা। আচ্ছা, আসলে ধাপ আসলে 5টাই হতে পারে কারণ এখানে প্রোমেটাফেজ একটা আছে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা। আচ্ছা, নেক্সট কেউ একজন এক্সপ্লেন করো তো কি আছে লিস্টে। যে ব্যাপারে বলো তো এখানে কি বলছিলাম আমি। স্যার প্লিজ এইটা না, আমি পারবোই না বুঝাইতে। কেন? আমি এটা কি বলতেই বুঝতে পারবো না। পারছিলা কথা আমার? জি স্যার বুঝতে পারছি কিন্তু আমি বুঝাইতে পারবো না। লামিশা, এক্সপ্লেন করো তো এটা কি বলছিলাম। স্যার এটাও আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কার জন্য এটা ইজি হচ্ছে বলো তো। Sir, can I explain? আচ্ছা, হ্যাঁ বলো জায়েদ। So this graph basically shows that like the cells in what position they are in. যে G1 এ থাকবে নাকি S এ থাকে নাকি G2 তে থাকে। সো বেসিক্যালি প্রথমে G1 এ যখন তাদের cells are getting prepared with the materials for the DNA synthesis, এখানে দেখা হয় যে তাদের I mean how many cells are there for the event, and then after that over here আমাদের যে we are using the sir what was the reagent's name? প্রোপিডিয়াম আয়োডাইড Iodide. সাইকেল রিএজেন্ট। Sir, I will just say it iodide now, sir. আচ্ছা, পুরো ওকে ওকে ওকে, pronunciation নো করতে হবে। প্রবলেম। ওকে,
So we are basically using that iodide to see the number of DNA over here, how much is there, and we see that in the G1 phase, all the 46 number of chromosomes are there, the diploid number of chromosome contents are there over here. Then in the S phase, when we see over there, when if we see the DNA contents over there, we'll be seeing that ওখানে আমাদের ডিএনএ সিনথেসিসটা হওয়া শুরু করে, ডিএনএ রেপ্লিকেশনটা হওয়া শুরু করে, ডুপ্লিকেশনটা। সো when the replication happens over there, আমরা আমাদের G2 ফেসে যখন তাদের রেপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যায়, ওখানে আমরা দেখতে পারবো যে আমাদের যে ক্রোমোজোমস গুলো আছে ওইগুলো ডাবল হয়ে গেছে। We check it under the reagent যদি আবার চেক করা হয়। And before all of this, this apoptotic cell over here is basically referring to like how the cells program themselves to their death. So yeah, sir. That's it. আচ্ছা, এখন কি পারবে অন্য কেউ একজন এক্সপ্লেন করতে বিষয়টা? মাহিরা এক্সপ্লেন করো তো। শুনতে পাচ্ছি না কথা। স্যার আমি মানে ভালোভাবে বোঝাতে এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি যতটুকু পারো সেটাই বোঝানোর চেষ্টা করো। স্যার এই গ্রাফটা মেইনলি বোঝানো হচ্ছে যে কোন ফেজে কতটুকু সেল কম্পোনেন্ট আছে সেটা বোঝা যায় এই গ্রাফটা দিয়ে। আচ্ছা, কেমন করে বুঝতে পারবো যে কোন ফেজে কতটুকু আছে? সরি। আচ্ছা, মাশরাফির রহমান। স্যার কিছু কেমিক্যাল। হ্যাঁ বলো। মাহিরা বলো। স্যার কিছু কেমিক্যাল রিয়েজেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন সেলে কতটুকু রয়েছে। আচ্ছা, কেমিক্যাল রিয়েজেন্ট গুলো আসলে কি, মানে কিভাবে করে বুঝতে পারে আর কি? কেমিক্যাল রিয়েজেন্ট থেকে আমরা কি বুঝতে পারবো আসলে? আসলে কি টেস্টের মাধ্যমে বুঝতে পারবো আর কি যে কোনটা কোন ফেজে আছে? সরি স্যার, পারবো না। আচ্ছা, আমার পড়ানোর সময় কি বুঝতে পারছিলা কি বলছিলাম কথা, নাকি সেটা বুঝতে পারো না? সেটা বলো ফ্রিলি। স্যার পুরোপুরি বুঝি নাই। আচ্ছা, পুরোপুরি বুঝতে পারো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু পুরোপুরি বুঝতে পারো না আমি আরেকবার এক্সপ্লেন করি। আচ্ছা, আমরা সেল সাইকেলের ফেজগুলোর মধ্যে দেখলাম যে ইন্টারফেস পর্যায়ের তিনটা ধাপ থাকে, G1, S, G2। ওকে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে প্রত্যেকটা ধাপের মধ্যে ডিএনএ কন্টেন্টের কিছু চেঞ্জ আছে আর কি। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা ধাপে সমপরিমাণ ডিএনএ আসলে থাকে না। ওকে। G1 ফেজে একটা সেল ডিভিশন মাত্র ইন্টার করছে আর কি। ক্লিয়ার হয়েছে? তো একটা সেল যখন ডিভিশনে মাত্র ইন্টার করে তখন তার যে জেনেটিক মেটেরিয়ালস থাকে আর যে G2 তে থাকে তার জেনেটিক মেটেরিয়াল সেম না। আচ্ছা, এখন ধরো এখানে ডিপ্লয়েড যে ক্রোমোজোম কন্টেন্ট আছে সেটাই থাকবে আর কি G1 ফেজে। ওকে। যদি এখানে নরমালি সেলে যদি দুইটা ক্রোমোজোম থাকে তাহলে এখানে দুইটাই থাকবে, যদি চারটা ক্রোমোজোম থাকে তাহলে এখানে চারটাই থাকবে আর কি। ক্লিয়ার হয়েছে? তার মানে হলো এখানে নরমাল সেলের যতটুকু ডিএনএ থাকে অতটুকু ডিএনএ এখানে থাকবে আর কি। ক্রোমোজোম মানে তো আলটিমেটলি ডিএনএ, রাইট? আচ্ছা, এখন যখন সেলটা এস ফেজে যাবে, এস ফেজে যাওয়া মানে হলো এখানে যে ডিএনএ কপি নাম্বার যা ছিল এখানে কপি নাম্বার বাড়া শুরু হবে আর কি। আস্তে আস্তে করে কপি নাম্বার বাড়া শুরু হবে আর কি। যদি এখানে ধরো চারটা ক্রোমোজোম থেকে থাকে, এখানে ধরো এস ফেজ আসার পরে কিছু সেলে ধরো 5টা থাকলো, কিছু 6টা, কিছু 7টা, কিছু যখন 8টা হলো তখন এস ফেজটা কমপ্লিট হলো। ওকে। কপি নাম্বার যখন আমার ডাবল হলো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই কপি নাম্বার ডাবল সেলগুলো আসলে মেইনলি হচ্ছে ডাবল ডিপ্লয়েড সেল এবং এগুলো G2 ফেজের সেল। ওকে। এখন আমরা এই কিছু কেমিক্যাল আছে যার মাধ্যমে আমরা এই ডিএনএ কন্টেন্টটাকে মাপতে পারবো আর কি।
এবং এই ডিএনএ কন্টেন্টের বেসিসে এই গ্রাফটা করা হবে এবং সেই গ্রাফের কোন সেল কতটুকুতে আছে সেটা আমরা বুঝতে পারবো। ক্লিয়ার স্যার? কিছু সেল হয়তো বা জি টু তে থাকবে, কিছু এস ফেজে থাকবে, কিছু জি টু এম ফেজে থাকবে। ক্লিয়ার কথা? আচ্ছা, নাফি আহমেদ। নাফি আহমেদ, স্যার ডিপ্লয়েডের ব্যাপারটা কি বললেন? আমি একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য শুনতে পারি নাই। আচ্ছা ডিপ্লয়েড মানে হলো মানে আমাদের সেল আসলে কি ডিপ্লয়েড সেল না? জি স্যার। আচ্ছা ডিপ্লয়েড মানে হলো 2 জোড়া ক্রোমোজোম থাকবে। জি স্যার। না এখানে আচ্ছা কি বললেন জানি? আচ্ছা এখানে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকবে জি1 ফেজে। যখন জি2 ফেজে আসবে তখন তারা ডাবল ডিপ্লয়েড হবে, তার মানে এখানে কপি নাম্বারটা ডাবল হচ্ছে। ক্লিয়ার হচ্ছে কথা? ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আর এখানে এস ফেজে কি হবে, এই ডাবল প্রক্রিয়াটা শুরু হবে এস ফেজে, ডাবল করার। তো এখানে যদি ধরো সাপোজ 2 জোড়া ক্রোমোজোম থাকে, এখানে হয়তো বা কোথাও 3 জোড়া থাকতে পারে, কোথাও ধরো 2.5 জোড়া, কোথাও ধরো 4 জোড়া। যখন হবে তখন এটা জি2 ফেজে চলে আসলো আর কি। ক্লিয়ার হচ্ছে কথা? জি স্যার। আচ্ছা এখন কেউ একজন বলো তো, আমরা ক্যান্সার সেল নিয়ে কিছু একটা কথা বলছিলাম যে সেল সাইকেল অ্যারেস্ট করে, অ্যারেস্ট করলে কি হয়? স্যার অ্যান্টি ক্যান্সার মেডিসিন গুলো সেল সাইকেল জি1 অথবা জি1 ফার্স্টে জি1টা অ্যারেস্ট করার ট্রাই করে, যদি সেটা না পারে তাহলে এস করে, অনেকগুলো মানে মেডিসিন এস করে, আবার কিছু মেডিসিন জি2টা অ্যারেস্ট করার মাধ্যমে সেল ডিভিশনটা কন্ট্রোল করে, সেল ডিভিশনটা আচ্ছা কন্ট্রোল তো করার ট্রাই করে। ধরো এটা এস ফেজটা অ্যারেস্ট করলো, তখন কি হবে এখানে? এখানে সিনথেসিসটা অফ মানে সিনথেসিসটা অফ করে দিবে। সেটা আমি কেমন করে বুঝবো যে এটা এস ফেজ অ্যারেস্ট করছে? স্যার এটা তো মেডিসিনের উপরে ই করবে, না মেডিসিনটা না, তুমি কোন গ্রাফ ফেজে দেখে করবে। কেমন করে বুঝবা যে এটা এস ফেজ অ্যারেস্ট করছে? স্যার এই ডিএনএ কন্টেন্টটার লেভেলটা দেখে, যে এখানে ডিএনএ কন্টেন্ট কতটুকু আছে। আচ্ছা এখানে কিন্তু আসলে ডিএনএ কন্টেন্ট কতটুকু আছে সেটা কিন্তু দেখায় না, বুঝতে পারছো কথা? এখানে মেইনলি দেখায় যে এস ফেজে কতগুলো সেল আছে। ওকে, স্যার তাহলে তো জি2 ফেজে আর ওরা ঢুকবে না, তো তখন বুঝতে পারবো না। হ্যাঁ বুঝতে পারবা সেটা দেখে। তখন দেখা যাবে যে এই ফেজটা হয়তো বা নাই। ক্লিয়ার হচ্ছে কথা? ধরো এস ফেজে সবগুলো সেল অ্যারেস্ট হয়ে গেল, তখন দেখা যাবে যে এই ফেজটা আর নাই। ক্লিয়ার হচ্ছে কথা? আচ্ছা আচ্ছা স্যার, এই যে সেলগুলো যে সিনথেসাইজ স্টপ হয়ে যায় তখন ওই সেলগুলো কি হয়, মারা যায়? যদি লং টাইম ধরে অ্যারেস্ট করে রাখা হয় তাহলে তো আস্তে আস্তে মারা যাবে, রাইট? ওকে স্যার। আচ্ছা আচ্ছা এখন কেউ একজন বলো তো যে ক্যারিওকাইনেসিস কি আসলে? কে বলবে? উষা বলো তো। স্যার ক্যারিওকাইনেসিস হচ্ছে ইজ দ্য ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস। এটা হচ্ছে কোন ফেজে হয় এটা? মাইটোসিস। আচ্ছা মাইটোসিস হয়, আচ্ছা। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আফটার দিস এখানে হচ্ছে দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ডিভাইডেড ইকুয়ালি অ্যামং অল দ্য সেলস। আর হচ্ছে দ্য ডটার ক্রোমোসোমস, it gets divided into two different nuclei. And after আচ্ছা this process, সাইটোকাইনেসিসে কি কি হবে তাহলে? after this process, cytokinosis takes place because cytokinosis depends on karyokinosis, and cytokinosis is the division of the cytoplasm, and it is the final stage of the mitosis. And
In this process, the cytoplasm and the other cell organelles divides into the two different cells. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আর লেকচারের বিষয়ে আজকের? না হলে আমি মিডিয়ার বিষয়ে কথা বলা শুরু করবো। কারো কোনো কোশ্চেন থাকলে, কোথাও যদি না বুঝতে পেরে থাকো তাহলে ফ্রিলি বলতে হবে এখন, কারণ নেক্সট ক্লাসে হয়তো আমরা একটু ফাস্ট যাবো আর কি। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ বলো, অ্যাসাইনমেন্ট নিয়ে কোশ্চেন বলো। স্যার ওই যে কোয়েশ্চেন নাম্বার 2 এর যে সেকেন্ড পার্টটা আছে ওইটা কিভাবে এক্সপ্লেন করব? কি ছিল সেকেন্ড পার্টে কোশ্চেন? ওই যে why are these processes important for eukaryotes? Cytokinesis and karyokinesis. আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট, সেটা তো ইম্পর্টেন্টটা কেন সেটা তো আসলে বুঝতে হবে এই প্রসেসটার গুরুত্বের উপর, রাইট? ইয়েস স্যার। তাহলে আচ্ছা, কি এখন প্রসেসটাও এক্সপ্লেন করতে হবে? প্রসেস তো অবশ্যই এক্সপ্লেন করতে হবে। এখন ধরো এই প্রসেসটা আসলে কেন গুরুত্বপূর্ণ, ধরো এই প্রসেসটা যদি ঠিক মতো না হয় তাহলে জেনেটিক ইনফরমেশন গুলো কি সমানভাবে ভাগ হবে? না স্যার। আচ্ছা, যদি ভাগ না হয় তাহলে কি হতে পারে? সেল ডিভিশন হবে না। সেল পুরো ডিভিশন ফুললি হতে পারে, কিন্তু কিন্তু যে সেলগুলো ডিভাইড হলো তারা নরমাল থাকবে না, ঠিক আছে? ওকে স্যার। সেগুলো হয়তো ক্যান্সার সেল হয়ে যেতে পারে আর কি। ক্লিয়ার কথা? জি স্যার। আচ্ছা, আমি একটা আইডিয়া দিলাম, এখন তোমাকে আরো পড়াশোনা করতে হবে, নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে আসতে হবে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার স্যার একটা হ্যাঁ বলো কোশ্চেন করি তানভীর। স্যার। হ্যাঁ বলো। স্যার টিউমার আর ক্যান্সারের মধ্যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, টিউমার সেল ক্যান্সার সেল সেমই থাকে আর কি, সেম সেলই আর কি। হ্যাঁ, এখন ক্যান্সারে বা টিউমার সেলে কিছু ভাগ থাকে আর কি, একটা হলো বিনাইন টিউমার সেল আর একটা হলো ম্যালিগন্যান্ট। ওকে, বিনাইনটা জি স্যার। হলো যেটা ধরো সেল ধরো গ্রো করতেছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে, কিন্তু সেগুলো তোমার বডিতে তেমন কোনো ক্ষতি করবে না আর কি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, আর আর যেটা ম্যালিগন্যান্টটা করবে ম্যালিগন্যান্ট ক্ষতি? সেটা তোমার বডিতে ক্ষতি করা শুরু করে দিবে আর কি। এখন তার মানে কি বিনাইন ভালো? না, বিনাইনও ভালো না। বিনাইন ক্যান্সার সেল যদি তোমার বডিতে লং টার্ম ধরে থাকে তখন ওইটা আস্তে আস্তে ম্যালিগন্যান্ট হয়ে যাবে। তাহলে কি স্যার ম্যাগনেন্ট গুলা ফার্স্টে বিনাইন থাকে? থাকতে পারে বিনাইন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই? আচ্ছা, এখন বলো সবার মিড কেমন হয়েছিল বলো একটু শুনি, লং কোশ্চেনের ক্ষেত্রে শুনি ফার্স্টে। Sir, long questions were pretty good. Easily understandable questions. Only ওই একটা পার্টের একটু কনফিউশন ছিল, এটা আপনাকে জিজ্ঞেস করছিলাম স্যার। Other than that, it was good. The long answers were really good. আচ্ছা, এখন লং আনসারের ক্ষেত্রে মোটামুটি সবাই আনসার করতে পারছে আর কি। আচ্ছা, কয়েকজন এক্সেপশনাল ছিল, দুইটা কোশ্চেন আনসার করার কথা ছিল, হয়তো বা একটা কোশ্চেন আনসার করা হয়েছে আর কি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো যেহেতু একটা কোশ্চেন আনসার করা হয় না সেক্ষেত্রে আমার আসলে মার্কস দেওয়ার অপশন ছিল না আর কি। আচ্ছা, তারপরে ধরো যারা আনসার করছে তারা তো অনেক ভালো, যাই হোক। ভালোর মধ্যে আবার কিছু ডিভিশন ছিল, সেটা হলো যে অনেকে ঠিক মতো আনসার করতে পারছে, অনেকে আবার আনসার করার মধ্যেও ভুল করছে আর কি। ক্লিয়ার হয়েছে কথা? যেমন ধরো স্ট্রাকচার ঠিক মতো আঁকা হয় নাই বা স্ট্রাকচার ভুল হয়েছে, ফাংশন যেটা লেখার দরকার ছিল লেখা হয় নাই। আচ্ছা, এখন যে ভুলগুলো হয়েছে মেজর যদি মিস্টেক বলি তাহলে কিছু কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং হয়তো বা ভুল হতে পারে আর কি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল এরকম যে, ফার্স্ট কোশ্চেন মেবি, আলফা হেলিক্স আর টারশিয়ারি স্ট্রাকচারের মধ্যে পার্থক্য আসছিল, রাইট? জি স্যার। আচ্ছা, তো অনেকে সেটা অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা ছিল সেইটাই আনসার করে দিছে আর কি। আলফা হেলিক্স আর বিটা শিটের মধ্যে কম্পেয়ার করা হয়েছে আর কি।
আচ্ছা, তাহলে কি এটা কোশ্চেনের আনসার করা হলো নাকি হয় নাই বলো? হয় নাই স্যার। আচ্ছা, হয় নাই। যদি না হয়ে থাকে তাহলে নাম্বার কত দেওয়া উচিত? জিরো, রাইট? I guess that depends on you, স্যার। যদি কোনো পয়েন্ট যদি হইতে পারে লেখা রাখছে, that could count, and if nothing counts then yeah, zero it আচ্ছা, is. যখন তুমি অফ টপিকে আনসার করবে তখন তোমার মার্কস হবে জিরো। যেটা কোশ্চেনে চাওয়া হয় না তুমি সেটা আনসার করে দিলে, বাট কোশ্চেনের টপিক তুমি টাচই করো না আর কি, সেক্ষেত্রে তোমার নাম্বার জিরো। আচ্ছা, বাট আমি এতটা রুড হই নাই, আমি চেষ্টা করছি কিছু মার্কস দেওয়ার জন্য আর কি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার আচ্ছা, একটা জিনিস, হ্যাঁ বলো। স্যার এডিশনাল ইনফরমেশন, লাইক ফর এক্সাম্পল মনে করেন আমাদের যে পয়েন্টস গুলো ছিল, যে মেইন আনসারের যে পয়েন্ট গুলো ছিল ওইগুলো আমরা লিখলাম, ওইটার সাথে আবার কোনো এডিশনাল ইনফরমেশন দিলাম, ওইটা থেকে কোনো তাহলে তো নেগেটিভ প্লাস মার্ক পয়েন্ট, করেন স্যার? তাহলে তো প্লাস পয়েন্ট। ওকে ওকে। আচ্ছা, এখন আনসারটা ছিল মেইনলি কম্পেয়ার করার জন্য, রাইট? কোশ্চেনটা ছিল কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। জি স্যার। আচ্ছা, তো যারা কম্পেয়ার কন্ট্রাস্ট সুন্দর করে করছে তারা ভালো মার্কস পাইছে। অনেকে ধরো কম্পারিজন করছে বাট কন্ট্রাস্ট করে না, এরকম আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিছু নাম্বার কাটা গেছে আর কি। আচ্ছা, অনেকে যেটা করছে যে কম্পারিজন কন্ট্রাস্ট কোনোটাই করে নাই আর কি, ধরো একদম ঢালাও বর্ণনা রেখে দিছে আর কি, আলফা হেলিক্স কি আর টারশিয়ারি স্ট্রাকচার কি, জাস্ট ডিটেল এটার বর্ণনা দিছে আর কি। তো কোশ্চেনে কিন্তু আসলে সেটা চাওয়া হয় না আর কি। আচ্ছা, কিন্তু যেহেতু মোটামুটি কোশ্চেনের টপিকের মধ্যেই থাকা হয়েছে সে কারণে আমি সেটা কনসিডার করছি, মার্কস দিছি আর কি। হ্যাঁ, বাট একটু কম নাম্বার। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন একটা ছিল যে ফ্যাটি অ্যাসিডের নোমেনক্লেচার, রাইট? নামকরণ। জি স্যার। আচ্ছা, ফ্যাটি অ্যাসিডের নামকরণ করতে এখানে বোঝানো হয়েছে যে কোনটা ওমেগার নামকরণ কেমন করে করা হবে, ঠিক আছে? বা আলফা বিটা গামা নামকরণ সেগুলো কেমন করে করা হয় সেটা তোমাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে আর কি। তো অনেকে জাস্ট শুধুমাত্র ফ্যাটি অ্যাসিডের নাম লিখে রেখে দিছে আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে কোশ্চেনের আনসার না আর কি। আচ্ছা, নেক্সট পয়েন্ট ছিল এখানে এই কোশ্চেনের মধ্যে যে সেফালিনের স্ট্রাকচার আর ফাংশন লিখতে বলা হয়েছিল, আর কোলেস্টেরলের স্ট্রাকচার আর ফাংশন। তো স্ট্রাকচার ফাংশন অনেকে যারা সুন্দর করে লিখছে তারা ভালো নাম্বারই পাইছে, যারা স্ট্রাকচার ঠিক মতো ড্র করে না আমি কিছু নাম্বার কাটছি সেক্ষেত্রে। আচ্ছা, নেক্সট লাস্ট কোশ্চেন ছিল যে একটা পলিপেপটাইড চেইন বানাইতে বলা হয়েছিল, রাইট? জি স্যার। আচ্ছা, প্রাইমারি পেপটাইড চেইন, রাইট? আচ্ছা, জি স্যার। 4টা অ্যামাইনো অ্যাসিড দেওয়া ছিল সেটার বেসিসে আর কি। অ্যামাইনো অ্যাসিড গুলো খুবই সিম্পল ছিল, রাইট? অ্যালানিন আর স্যার গ্লাইসিন। ওগুলো সবচেয়ে বেসিক গুলো দিছিলেন আপনি। আচ্ছা, হ্যাঁ, সবচেয়ে তাহলে বেসিক একটাতে ছিল নাকি? হ্যাঁ হাইড্রোজেন দিছিলেন, আর আরেকটাতে বাস একটা মিথাইল গ্রুপ থাকে আর গ্রুপে। আচ্ছা, হ্যাঁ, খুবই সিম্পল ছিল, রাইট? জি স্যার। আচ্ছা, অনেকে আনসার করতে পারছে খুব সুন্দর করেই, অনেকে করছে কি যে শুধুমাত্র যে যে কোডটা ছিল সেই কোডটাই লিখে রাখছে আর কি। আচ্ছা, অনেকে আবার ধরো কোডনের ইনফরমেশন গুলো দিয়ে রাখছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ওখানে কিন্তু কোডনের ইনফরমেশন চাই না, ওখানে চাওয়া হয়েছিল মেইনলি যে পলিপেপটাইড চেইনটা বানানোর জন্য আর কি। আচ্ছা, তো যারা ঠিক মতো আনসার করতে পারছে তাদের নাম্বার কাটা হয় না, যারা না পারছে তাদের জন্য এটা আসলে অবস্থা বুঝে আর কি। হ্যাঁ, যদি খুবই সিরিয়াস মিস্টেক করে থাকে সেক্ষেত্রে নাম্বার দেওয়া হয় না, যদি সামান্য কিছু সঠিক ছিল তখন নাম্বার দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এখন যাদেরকে নাম্বার দেওয়া হয়েছে তারা যেটা করছে যে হয়তো স্ট্রাকচার ড্র করে নাই, কিন্তু কোন অ্যামাইনো অ্যাসিড সেখানে আছে, এটা কেমন করে বন্ডিং করবে সেটা লিখে দিছে আর কি। আচ্ছা, তারপরে লাস্ট কোশ্চেন ছিল যে ফ্লুইডিটি, রাইট? ফ্লুইডিটি কেমন করে মেনটেন করে ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরল, রাইট? জি স্যার। আচ্ছা, তো এইটা মোটামুটি সবাই পারছে আনসার করতে। এখন আনসারের টাইপ ভিন্ন ছিল আর কি।
অনেকে খুব মানে ভালো করে এক্সপ্লেনেশন দিছে, স্ট্রাকচার সহ, অনেক স্ট্রাকচার দেয় না আর কি, এরকম আর কি। তো ওভারঅল যেহেতু এটা ফার্স্ট পরীক্ষা ছিল তোমাদের এবং ভার্সিটি লাইফের ফার্স্ট পরীক্ষা, তো ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, রাইট? নর্মাল আর কি এটা। আচ্ছা, তো খাতাটা ওরকম হিসাব করে দেখা হয়েছে, অতটা জটিল মানে কি বলবো আর কি, ক্রিটিক্যালি খাতাটা দেখা হয় না আর কি, বুঝেছো কথা? ক্রিটিক্যালি খাতা দেখা হলে তোমাদের নাম্বার অনেকটাই কমে যেত আর কি। তো এটা যেহেতু ফার্স্ট পরীক্ষা সেই কারণে ক্রিটিক্যালি দেখা হয় না, বাট ফাইনালটা কিন্তু ক্রিটিক্যালি দেখা হবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা শুনে ভয় লাগতেছে যে স্যার কেন ভয় লাগতেছে? এমনি এক্সামের টাইমে প্যানিক করি আর স্যার মানে মনে হয় যে এত অ্যান্সার করতে হয় এত কম টাইমের মধ্যে। আবার টাইমটা কি আসলে কম ছিল কি? স্যার ওই যে আবার আপলোড দেওয়ার জন্য তো আলাদা টাইম রাখতে হয়, তখন দেখা যায় টেকনিক্যাল ইস্যুস ফেস করি, হ্যান ত্যান আরো কিছু। আচ্ছা, টাইম যেটা ছিল সেটা কোশ্চেনের সাপেক্ষে স্ট্যান্ডার্ড, ক্লিয়ার আছে কথা? জি স্যার। আচ্ছা, যদি এটা টাইম বেশি লেগে থাকে তাহলে বুঝতে হবে যে আমার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে ফার্স্ট অফ অল। সেকেন্ড আরেকটা হতে পারে যে আমার হাতের লেখার স্পিড অনেক কম। আচ্ছা, তাহলে এই দুটো সেক্টর ইমপ্রুভ করতে হবে আর কি। স্যার ফার্স্ট ইয়ার গুলাতে টাইমটা একটু বেশি লেগে গেছে, ওখানে একটু টাইম ওয়েস্ট করে ফেলছে। আচ্ছা, ওইটা অতিরিক্ত চিন্তা করার জন্য হতে পারে আর কি, যে কি হতে পারে আনসার, রাইট? জি স্যার। আচ্ছা, এখন শর্ট কোশ্চেন গুলো তো অনেকের জন্য হার্ড ছিল, রাইট? মেবি অনেকের কাছে হার্ড মনে হয়েছে আর কি এটা। আচ্ছা, তো শর্ট কোশ্চেনের আনসার তো ধরো গুগল ফর্মে ছিল, রাইট? সেটা আমি ধরো জি স্যার। সেটা আমি জাস্ট গুগল ফর্ম থেকে ওখান থেকে আমি নাম্বারটা পাঠিয়ে দিব আর কি, ক্লিয়ার হয়েছে? আর আমি ড্রাইভের লিংক শেয়ার করে দেবো এখন, সেই ড্রাইভের লিংক থেকে তোমাদের যার যার স্ক্রিপ্টটা শেষে দেখে নিবা আর কি, ক্লিয়ার হয়েছে কথা? ওকে স্যার। আচ্ছা, এখন ইরর যেগুলো ছিল, যে অনেকের খাতার মধ্যে আমি মার্কিং করতে পারছি যে কোথায় আসলে ইরর হয়েছে, অনেকের খাতার মধ্যে আমি সবকিছু আসলে মার্কিং করতে পারি নাই আর কি, লাইক একদম পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা ইরর আমি মার্কিং করতে পারি নাই আর কি। তো ওভারঅল আমি সবকিছু বলে দিলাম সবাইকে আর কি, ক্লিয়ার হয়েছে কথা? এক্সকিউজ মি স্যার, ড্রাইভের হ্যাঁ, শুনতে কথাটা পাচ্ছি। কি বললেন আর একটু আবার বলেন তো, একটু শুনতে পারিনি কথা। বুঝতে পারিনি কথা। স্যার ড্রাইভের কথা কি বললেন? আচ্ছা আচ্ছা, আমি হয়েছে ড্রাইভের লিংকটা শেয়ার করে দিব সবার সাথে, ড্রাইভের লিংকে যে তোমার যার যার স্ক্রিপ্ট শেষে ডাউনলোড করে নিবে আর কি, ক্লিয়ার হয়েছে কথা? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট একটা কথা বলি, যে কাউকে মার্কস কম দেওয়া হয় নাই আমার জানা মতে আর কি, বা আমার জানা তো আর কি। যদি তোমার ফিল হয়ে থাকে ওকে আমার মার্কস আরো বেশি পাওয়া দরকার, তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমার কাছে যদি মনে হয় আর কি প্রপার, ধরো তোমার কাছে যদি সলিড এভিডেন্স থাকে আর কি, যে ওকে আমার এই পয়েন্টটা ঠিক হয়েছে, এটা আমার ভুলে কাটা হয়েছে, স্যার ভুলে কাটছে, অবশ্যই আমি নাম্বার ডিজার্ভ করি আর কি, ক্লিয়ার আছে কথা? যদি এরকম কোনো পয়েন্ট থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে, কারণ আমি যেহেতু খাতা দেখছি, আমি তো একজন হিউম্যান বিং, আমার দেখার মধ্যে ভুলও হতে পারে, ক্লিয়ার হয়েছে কথা? জি স্যার। আচ্ছা, সবাই একদম ওপেন, যদি তোমার কাছে মনে হয়ে থাকে যে ওকে আমাকে নাম্বার কম দেওয়া হয়েছে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে আর কি। আচ্ছা, তবে কাউকে আসলে নাম্বার কম দেওয়া হয় না এবং সবাইকে চেষ্টা করা হয়েছে বেশি বেশি মার্কস দেওয়ার আর কি। আচ্ছা, এখন খাতা যেহেতু আমি ড্রাইভের লিংক শেয়ার করব, তো অবশ্যই তো একজন আরেকজনের খাতা দেখতে পারবে আর কি, হ্যাঁ? আমি সেটা ওপেন রাখারই ট্রাই করি আর কি সবসময়। আচ্ছা, তো এখন ধরো তুমি একটা কোশ্চেন আরেকজনের সাথে ধরো হতে পারে যে অলমোস্ট কাছাকাছি লিখছো আর কি, হ্যাঁ? হয়তো বা তাকে 3 দেওয়া হয়েছে, তোমাকে হয়তো 3.5 দেওয়া হয়েছে আর কি। এখন যাকে 3 দেওয়া হলো তার মাঝখানে তো একটা কনফিউশন আসতে পারে যে আচ্ছা আমি কেন 3 পেলাম, আরেকজন কেন 3.5 পেলো আর কি, হ্যাঁ? আচ্ছা, যদি এরকম কনফিউশন আসে তাহলে আমি সেটা বলে দিচ্ছি কেন আসতে পারে। তোমাকে যদি কোনো কোশ্চেন এরকম কাছাকাছির জন্য 3 দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার নেক্সট কোশ্চেনটাকে নাম্বার সেটা প্লাস করে দেওয়া হয়েছে, ক্লিয়ার হয়েছে কথা? ওভারঅল মার্কিং সবার জন্য সেম হয়েছে, ওকে? ইজ ইট ক্লিয়ার টু অল?
Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন বলো, কারো কোনো কোশ্চেন আছে আর? স্যার তাহলে সবকিছুর রেজাল্ট আজকেই পেয়ে যাব? সবকিছু রেজাল্ট বলতে আমি তো মার্ক শেয়ার করে দেবো আর কি। আর শর্ট কোশ্চেনের আনসার তো মনে হয় সবাই জানে, রাইট? কার কয়টা কারেক্ট হয়েছে এটা তো জানার কথা আর কি সবারই। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে অ্যাটেন্ডেন্স চলে যায় আর কি। আচ্ছা, আমি একটা আইডিয়া নেই, হ্যাঁ। কোশ্চেন এর স্ট্যান্ডার্ড ওয়াইজ হাইয়েস্ট মার্কস কত হতে পারে? Hmm, 20. 20 হাইয়েস্ট মার্কস, আচ্ছা। আচ্ছা, 20 যদি হাইয়েস্ট মার্কস হয়ে মানে হয় আর কি, সেক্ষেত্রে কি কোশ্চেন জটিল হয়েছে? স্যার আপনি আলহামদুলিল্লাহ আমাদের লাইক শর্ট আনসার গুলোর অনেকজনের কনসিডারেশনে নিছেন স্যার। সো উইটার বেসিসে বলতেছি আর কি যে স্যার তারা হোপফুলি সবাই লং আনসার লাইক দ্য কোশ্চেনস ওয়ার ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, সো ওইগুলোতে যদি ঠিকভাবে আনসার করতে পারে, সো লাইক আই ফিল লাইক উই ক্যান স্কোর 20 দেন ইন দিস টেস্ট। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, অনেকেই 20 পাইছে আর কি, হ্যাঁ। অনেকে বলতে কয়েকজন পাইছে, সেটা আমি শিওর মোটামুটি আর কি। আচ্ছা, কারো যদি মার্কস খারাপ হয়ে থাকে তাহলে অরিড হওয়ার কিছু নাই, নেক্সট পরীক্ষাগুলো ভালো করে দেওয়া লাগবে। ক্লিয়ার আছে কথা? আচ্ছা, একজন হাত তুলছে, বলো। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাটেনশন প্লিজ। 1 প্রেজেন্ট স্যার। 2 3 স্যার 2 প্রেজেন্ট ওর মেবি আচ্ছা, 2 নেটওয়ার্ক ইস্যু প্রেজেন্ট। ছিল। আচ্ছা, 3 প্রেজেন্ট স্যার। 4 প্রেজেন্ট স্যার। 5 6 প্রেজেন্ট স্যার। 7 8 প্রেজেন্ট স্যার। 9 প্রেজেন্ট স্যার। 10 11 প্রেজেন্ট 12 স্যার। ওকে, 12 প্রেজেন্ট স্যার। 13 14 প্রেজেন্ট স্যার। 15 প্রেজেন্ট স্যার। 16 প্রেজেন্ট স্যার। 17 Present, sir. 18 19 প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার 18। 19 Okay. present, sir. 20 present, right? 21 22 প্রেজেন্ট স্যার। 23 প্রেজেন্ট স্যার। 24 Sir, 24 present or mic Okay. problem. Okay, 25 present, right? প্রেজেন্ট স্যার। 26 27 প্রেজেন্ট স্যার। 28 প্রেজেন্ট স্যার। 29 প্রেজেন্ট স্যার। 30 31 প্রেজেন্ট স্যার। 32 প্রেজেন্ট স্যার। 33 34 প্রেজেন্ট স্যার। 35 প্রেজেন্ট স্যার। 36 37 Present, sir. 38 প্রেজেন্ট স্যার। 39 Present, sir. 40 41
Present, sir. 42, Present, sir. 43. ওকে, স্যার হ্যাঁ বলো অর্ণব। স্যার গত ক্লাসে অ্যাটেন্ডেন্সের সময় আমি উপস্থিত থাকতে পারিনি। আমার অ্যাটেন্ডেন্সটা কি গত ক্লাসে কাউন্ট হয়েছিল? আচ্ছা, চেক করতে হবে একটু। স্যার সেম হিয়ার, আমার ওয়াইফাই ঝামেলা দিতেছিল ওই দিন, বলে দিছিলাম গ্রুপে। আচ্ছা, তোমারটা হয়েছে। ও থ্যাংক ইউ স্যার। অর্ণবের রোল কত? 22 22। আচ্ছা, 22। 22 প্রেজেন্ট। হয়েছে? সরি, থ্যাংক ইউ স্যার। আমার আজকেরটা কি হয়েছে স্যার? আজকেরটা তো মনে হয় প্রেজেন্ট দেওয়া হয়নি, রাইট? 12। আচ্ছা, 12 প্রেজেন্ট, হ্যাঁ দেওয়া হয়েছে, সরি। ওকে স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, না থাকলে লাস্ট কথা, সেটা হলো যে যারা 10 পাইছে সবাইকে কংগ্রাচুলেশন। 10 পাওয়ার মানে এটা না যে আসলে এখানে নাম্বার কাটার স্কোপ ছিল না, ঠিক আছে? নাম্বার কাটার অবশ্যই সেখানে স্কোপ ছিল, কিন্তু নাম্বার কাটা হয় নাই। তো নেক্সট পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর যারা কম নাম্বার পাইছে তাদেরকে বলবো যে একটু ভালো করে পড়াশোনা করতে হবে আগে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বা কোনো কথা থাকলে বলতে পারো। যদি না থাকে সেক্ষেত্রে আমি মিটিং ক্লোজ করে দেবো আজকের জন্য। আচ্ছা, ফাইনালি নাম্বার নিয়ে এরকম কোনো কথা বলা যাবে না কাউকে আর কি, হ্যাঁ, ফ্রেন্ডদেরকে, যেটাতে সে হার্ট হতে পারে আর কি। ক্লিয়ার হয়েছে? আইদার সেটা বেশি নাম্বার হোক বা কম নাম্বার হোক। ওকে, ওকে, তাহলে সবার জন্য শুভকামনা রইলো। মিটিং আমি ক্লোজ করে ফেলতেছি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার।